27শে মে খুব সকাল সকাল আমরা রওনা হয়ে গেছিলাম সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। তার কারণ পথ অনেকটাই এবং রাস্তায় লাঞ্চের জন্য বা চা ব্রেকের জন্য আমাদের দাঁড়াতে তো হবেই। মাঝামাঝি জায়গায় পেরোতে হবে মান্ডি শহর, পেরোতে হবে সতলুজ বা শতদ্রু নদীর উপর তৈরি ব্রিজ, পেরোতে হবে বিয়ারত তৈরি অনেকগুলো টানেল। রাস্তায় একটি ছোট শহর পড়বে সুন্দরনগর এবং সেখান থেকেই আপনাদের সঙ্গী হবে সুকেতি খাদ রিভার, যেটি আপনাদের সঙ্গে সঙ্গে চলবে জার্লি টানেল অবধি। এবং এর কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গী হবে বিয়াস বা বিপাশা নদী। এবং এই ট্রিপে অটল টানেল অবধি আমাদের সঙ্গ ছাড়েনি এই বিপাশা রিভার। বিয়ারও তৈরি করা সুন্দর রাস্তা, তার পাশ দিয়ে বয়ে চলা এই বিয়াস রিভার আপনাকে যাত্রার ক্লান্তিতে ডুবতে দেবে না। মাঝখানে কখনো চা বা কখনো লাঞ্চের জন্য একটু ব্রেক। সামনের গাড়িতে যে বোটগুলি দেখতে পাচ্ছেন তা হলো রিভার রাফটিং করার বোট। মানালি এবং কুলুতে আপনি রিভার রাফটিং, জিপ লাইনিং বা প্যারাগ্লাইডিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সুযোগ পাবেন। যদিও কতটা গভর্নমেন্টের নিয়ম মেনে এগুলো করা হয় বা যে ইনস্ট্রাক্টররা থাকেন তাদের যোগ্যতা কতটুকু সে ব্যাপারে আমার সন্দেহ আছে যথেষ্টই। আমি বা প্রিয়াঙ্কা কোথাও বেড়াতে গেলে আমরা সেই জায়গাটাকে জানতে চাই, তার স্থানীয় কালচার সম্পর্কে জানতে চাই, স্থানীয় খাওয়া দাওয়া সম্পর্কে জানতে চাই। কিন্তু সেই জায়গায় গিয়ে সেই সুন্দর জায়গাকে নষ্ট করা বা বেশি হইচই করা, এগুলো আমাদের বেড়ানোর অঙ্গ হয় না কোনোদিনই। যাই হোক, এভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম মানালিতে। মানালিতে আমরা ছিলাম হোটেল স্নো পিক রিট্রিট অ্যান্ড কটেজেস। হোটেলের রুমগুলি একটু ছোট, এছাড়া এই হোটেলের কোনো খামতি আমরা পাইনি। অবিশ্বাস্য ভালো সার্ভিস এবং অবিশ্বাস্য ভালো খাওয়া দাওয়া ছিল হোটেলটায়। হিড়িম্বা দেবী টেম্পল থেকে 300 মিটার মতো দূরে এই হোটেল, মানে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। এবং মানালি মল থেকে 1 কিলোমিটার দূরে এই হোটেলটি। অথচ দুর্দান্ত ভিউ এবং খুব শান্তশিষ্ট এই হোটেলটি। সেদিন মানালি পৌঁছে সবাই একটু টায়ার্ড ছিলাম, তাই একটু সবাই মিলে গল্প করে রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরদিন সকাল সকাল উঠে যেতে হবে রোহতাং পাস। তবে হোটেলে ঢোকার রাস্তাটি একটু সরু। এই যে আমরা যে রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, এই রাস্তাটার সামনে গেলে যে মোড়টি পড়বে তার সামনেই হিড়িম্বা দেবী টেম্পল। এইটুকু রাস্তা আপনার কাছে যদি ছোট বাস বা টিটি থাকে সেক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হতে পারে। এই যে এটি হলো হিড়িম্বা দেবী টেম্পলের পার্কিং বা একটা প্লেগ্রাউন্ড মতো আছে, বাদিকেই পড়বে হিড়িম্বা দেবী টেম্পল। 28শে মে সকাল 6টার মধ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রোহতাং পাসের উদ্দেশ্যে, কারণ যত সকাল সকাল বেরোনো যাবে রাস্তাও খালি পাওয়া যাবে। এই ফাঁকে বলে নিই, রোহতাং পৌঁছানোর জন্য আপনাদের একটি পারমিটের প্রয়োজন হবে। আপনি যাদের থেকে গাড়ি নিয়েছেন তাদের বলে রাখলে তারা পারমিটের বন্দোবস্ত করে রাখে। যদিও সাবধানতা বশত আমরা নিজেরাই পারমিট করেছিলাম, কারণ প্রতিদিন 800 পেট্রোল ভেহিকেল এবং 400 ডিজেল ভেহিকেল এই রাস্তায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি যদি দিন ঠিক করে রাখেন এবং পারমিট নিজে করে রাখেন সেক্ষেত্রে অসুবিধা হওয়ার চান্স কম। এবং এই পারমিট চার্জ
গাড়ি অনুযায়ী অর্থাৎ গাড়ির সাইজ অনুযায়ী 550 টাকা থেকে 650 টাকার মধ্যে ওঠানামা করে। পারমিট তৈরির জন্য যে সরকারি ওয়েবসাইটটি সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আর স্ক্রিনের উপরেও থাকলো ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটি। শহর ছাড়িয়ে যত এগোতে লাগলাম প্রকৃতি তত সুন্দর হতে লাগলো। এক পাশ থেকে বয়ে চলেছে দুরন্ত বিয়াস নদী, আর দূরে দেখা যাচ্ছে বরফে মাখা পাহাড় চূড়া। সাথে ফাঁকা রাস্তা, আর জানলা একটু খুললেই ঠান্ডা বাতাস। এরই মাঝে বলে রাখি, আমরা সেদিন রোটাং পাস গিয়েছিলাম রোটাং পাস যাওয়ার পুরনো রাস্তা ধরে, এবং ফিরেছিলাম কোকসার হয়ে অটল টানেলের রাস্তা ধরে। তো এক্ষেত্রে আপনারা যদি মানালি থেকে রোটাং পাস যান তাহলে রোটাং পাসও দেখা হবে, সাথে অটল টানেলটিও দেখা হয়ে যাবে, এবং একটি পুরো সার্কিট পূর্ণ হবে। এখানে আমি আবার একটা কথা বলি, রোটাং পাস যেতে হলে মানালি থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বেরোনো উচিত, কারণ তাহলে রাস্তায় ট্রাফিক কম পাবেন, এবং যেখানে আপনার পারমিট চেক হয় সেখানটাও আপনার সময় অনেক কম লাগবে। রাস্তার ব্যাপারে বলে রাখি, কিছু কিছু প্যাচ খারাপ থাকলেও অলমোস্ট পুরো রাস্তাই খুব সুন্দর। বেশ খানিকক্ষণ চলার পর আমরা এসে পড়লাম গুলাবা চেকিং পয়েন্টে। এখানে রোটাং পাসের পারমিট চেক করা হয়। প্রসঙ্গত বলে রাখি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাবেন, যেখানে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, এই জায়গাটি থেকে ভিউ চমৎকার। পারমিট চেকিং এর পর শুরু হলো আমাদের আবার পথ চলা। এবার প্রকৃতি আরো সুন্দর। এতক্ষণ যে ঝর্ণাগুলোকে দূর থেকে দেখছিলাম সেগুলো চলে আসলো আরো কাছে। এখানেই মনে আছে ব্রেকফাস্ট করার পরে আমি এই না যেটা চা খাবো। দেখো এখানে কেউ চা খাবে, এখানে দাঁড়ানোর জায়গা
আছে। পথে পড়লো এই দুর্দান্ত সুন্দর ছোট্ট এখানে? লেকটি। এর পাশে একটি ছোট্ট আচ্ছা। ম্যাগি পয়েন্টও আছে, যদি কেউ চান এখানে দাঁড়িয়ে সকালের এই যে ব্রেকফাস্ট এখানে করতে দাঁড় পারেন। করিয়েছে। এটা যদিও আমরা এখানে দাঁড়াইনি, তার কারণ রোদ দেখা গেলেও তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি এবং সঙ্গে প্রচণ্ড হাওয়া। তাই আর একটু উপরে উঠে কয়েকটি ব্রেকফাস্ট জয়েন্ট আছে, সেখানেই আমরা সেদিনকার মতো ব্রেকফাস্ট করেছিলাম। চা, কফি, ম্যাগি এবং ব্রেড বাটার, এর থেকে বেশি কিছু আশা এখানে করবেন না। সঙ্গে ওয়াশরুমও পেয়ে যাবেন এবং বাইরের দৃশ্যের কথা বলার কিছু নেই। আবার পথ চলা শুরু। এইবার সামনে বরফের সাদা পাহাড় আর নিচে আঁকাবাঁকা রাস্তা। আমরা চলেছি মানালি লে হাইওয়ে দিয়ে। এটি লাদাখ এবং হিমাচল প্রদেশের একমাত্র সংযোগকারী রাস্তা ছিল একসময়, এবং এর মাঝেই পড়তো রোহতাং পাস, যা শীতকালে বেশি বরফ পড়ার জন্য বন্ধ হয়ে গেলে হিমাচল থেকে লাদাখের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু বর্তমানে অটল টানেল তৈরি হওয়ার পর এই অসুবিধা আর হয় না। এখন হিমাচল থেকে লাদাখ পৌঁছানোর জন্য অটল টানেলই বেশি মাত্রায় ব্যবহার করা হয় এবং রোহতাং পাস শুধুমাত্র ট্রাভেলারদের জন্যই খোলা থাকে। আমরা যে রোহতাং পাস থেকে বেশি দূরে নেই, এই বরফের টানেলই তার প্রমাণ দিল। গায়ে থেকে সব লোম ছাড়ানো, দেখো, দেখলে বুঝতে পারবে তুমি। মেশিন দিয়ে ইয়ে করে নেয় না? হ্যাঁ, মেয়া মেশিন দিয়ে কাটে। এই ট্রাফিক জ্যাম কেন? ট্রাফিক জ্যাম যাদের জন্য তারা পেরিয়ে গেছে। এবার আমরা পৌঁছে গেছি রোহতাং পাসে। যদিও ছোটবেলার স্মৃতির সঙ্গে মিল খুব সামান্য, বরফের পরিমাণও অনেকটাই কম, যতটা আশা করেছিলাম অন্তত তার থেকে কম। আর সাথে যত্রতত্র দোকান এবং তার জন্য ব্যবহৃত প্লাস্টিক, সঙ্গে এটিভি রাইডিং এবং বরফের উপর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। জানি না জায়গাটার সৌন্দর্য আদৌ বাড়িয়েছে না কমিয়েছে। এরপর টিটি থেকে নেমে সামান্য একটু হাঁটাচলা করেই আমরা ফেরার পথ ধরেছিলাম।
তবে শুধু সেদিন এই উপলব্ধি হয়নি, আমরা যেখানেই ঘুরতে যাই মোটামুটি এই উপলব্ধিটা প্রায় বারবারই হয়। আমাদের এই সুন্দর প্রকৃতি আমরা নিজেরা নিজের হাতে নষ্ট করে দিচ্ছি। এই সুন্দর পরিবেশে এসে এখানকার পরিবেশটা উপলব্ধি করার থেকে তারস্বরে গান বাজিয়ে বা বরফের ওপর এটিপি নিয়ে লাফালাফি করে যে আনন্দটা মানুষ পায়, সেই আনন্দ থেকে হয়তো আমি বা প্রিয়াঙ্কা বঞ্চিত। তবে রোটাং পাস থেকে জাস্ট একটু নিচে নামতেই আমরা যে পরিবেশের খোঁজ করছিলাম সেই পরিবেশ পেয়ে গেছিলাম। তাই সবাই মিলে এই জায়গাটায় নেমে একটা বোল্ডারের উপর কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে তারপর ফেরার রাস্তা ধরেছিলাম। দেখো কত গাড়ি, দেখো এখানে তো ঠান্ডা। এরপর কোকসার ব্রিজ পেরিয়ে ছবির মতো সুন্দর গ্রাম কোকসার পেরিয়ে অটল টানেল হয়ে সেদিনের মতো আমরা ফিরে এসেছিলাম মানালিতে। এবার আমরা বাদিকে বাঁক নেব অটল টানেলের দিকে। আর যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে সেটি চলে যাচ্ছে সিসু জিসপা হয়ে বারালাচালা পাস। কাল আমরা এই রাস্তায় ধরবো। ভিডিওটি শেষ করার আগে অটল টানেল সম্পর্কে সামান্য দু একটি ইনফরমেশন দিয়ে রাখি। এটি অলমোস্ট 9.5 কিলোমিটার লম্বা একটি টানেল, যার একদিকে মানালি এবং অন্যদিকে কেলং। অটল টানেল তৈরির মূল উদ্দেশ্য ছিল শীতকালে রোটাং পাসকে বাইপাস করা। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য হলো যতগুলি 10,000 ফিটের ওপর সিঙ্গেল টিউব হাইওয়ে টানেল আছে, ভারতবর্ষের অটল টানেল তার মধ্যে দীর্ঘতম টানেল। অর্থাৎ এটি একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই টানেল 2010 সালের কাজ শুরু হয়ে 2020 সালে সম্পূর্ণ হয়। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির উদ্দেশ্যে এই টানেলের নামকরণ করা হয় অটল টানেল। সেদিন মানালি পৌঁছে হিড়িম্বা দেবী টেম্পল ঘুরে আমরা হোটেলে পৌঁছেছিলাম। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা গিয়েছিলাম মানালি মল ঘুরতে। আর গল্প থাকবে পরের এপিসোডে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর টাইম।